সম্পর্কে আলোচনা করবেন ডাক্তার নাসিরউদ্দিন স্যার। এর আগে আমাদের মাঝে কোরআন তেলাওয়াত করবেন আমাদের শ্রদ্ধেয় বড় ভাই ডাক্তার হামিমউদ্দিন ভাইকে। কোরআন তেলাওয়াতের জন্য বিশেষভাবে অনুরোধ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن في خلق السماوات والأرض واختلاف الليل والنهار لآيات لأولي الألباب. الذين يذكرون الله قياما وقعودا وعلى جنوبهم ويتفكرون في خلق السماوات والأرض ربنا ما خلقت هذا باطلا سبحانك فقنا عذاب النار. ইরশাদ হচ্ছে পৃথিবী ও আকাশের সৃষ্টি এবং রাত ও দিনের পালাক্রমে যাওয়া আসার মধ্যে সেই সমস্ত বুদ্ধিমান লোকদের জন্য রয়েছে বহুতর নিদর্শন। যে সমস্ত বুদ্ধিমান লোক উঠতে বসতে ও শয়নে সব অবস্থায় আল্লাহকে স্মরণ করে এবং আকাশ ও পৃথিবীর গঠনাকৃতি নিয়ে চিন্তা ভাবনা করে তারা আপনা আপনি বলে উঠে, হে আমাদের প্রভু, এসব তুমি অনর্থক ও উদ্দেশ্যবিহীনভাবে সৃষ্টি করোনি। বাজে ও নিরর্থক কাজ করা থেকে তুমি পাক পবিত্র ও মুক্ত। কাজেই হে প্রভু, জাহান্নামের আযাব থেকে আমাদেরকে রক্ষা করো। সাদাকাল্লাহুল আযীম। মহান আল্লাহ পাক সত্য বলেছেন। ধন্যবাদ আমাদের ডাক্তার হামিমউদ্দিন ভাইকে। এ পর্যায়ে আমাদের মাঝে আজকের টপিক নিয়ে আলোচনা করবেন আমাদের শ্রদ্ধাভাজন ডাক্তার নাসিরউদ্দিন স্যার, যিনি চেয়ারম্যান ডক্টরস হোমিওপ্যাথিক পয়েন্টের। আজকে স্যারের টপিকস দ্য জার্নি অফ হিলিং ইন হোমিওপ্যাথি। হোমিওপ্যাথিতে নিরাময়ের পদ্ধতি, প্রসেস, নিয়ম যেটাই বলেন না কেন, এই বিষয়ে স্যার গুরুত্বপূর্ণ আলোচনা করবেন। আমি স্যারকে বিশেষভাবে অনুরোধ করছি। আসসালামু আলাইকুম। نحمده ونصلي على رسوله الكريم أما بعد। আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ মেহেরবানিতে ন্যাশনাল হোমিওপ্যাথিক ডক্টরস ফোরাম কর্তৃক আয়োজিত মুক্ত ক্লাস। আজকে ক্লাসের টপিক
দ্য জার্নি অফ হিলিং ইন হোমিওপ্যাথি। এই বিষয়ে আলোচনা করার জন্য যে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাদের সাথে যুক্ত হওয়ার তৌফিক দান করেছেন, সেই মহান রাজা রবিরাজ মহান আল্লাহ রাব্বুল আলামিনের নিকট শুকরিয়া আদায় করি। সকলে বলি আলহামদুলিল্লাহ। এবং সাথে সাথে স্মরণ করি মানবতার মুক্তির উদ্দেশ্যে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, আরো স্মরণ করি মুহতাসাবের আলিম। আজকে যারা NHDF অর্থাৎ ন্যাশনাল হোমিওপ্যাথিক ডক্টর ফোরাম যারা তাদের শুভেচ্ছা জানাই এবং হৃদয়ের গভীর থেকে সালাম জানাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আশা করি আপনারা সকলে আল্লাহর কৃপায় আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকের যে টপিক এটা তাৎপর্যপূর্ণ এবং গুরুত্বপূর্ণ একটি টপিক। হোমিওপ্যাথিতে আরোগ্যের যে যাত্রা, কিভাবে আরোগ্য হয়, কখন পেনিয়েশন হয়, কখন আরোগ্য হয়, অর্থাৎ কিওর হয়, হিলিং হয় বা সাপ্রেশন হয়, এটা আমরা অনেকেই হয়তো ভালোভাবে বুঝতে পারি না। তো আজকে প্র্যাকটিক্যাল কিছু কেস আমি তুলে ধরবো। তো আজকের যেহেতু টপিকটা খুব তাৎপর্যপূর্ণ, একেবারে ব্যাখ্যা বিশ্লেষণ সহ রোগীর যে সমস্ত কেস আমরা হ্যান্ডেলিং করি, এখানে কি ধরনের প্রতিবন্ধকতা থাকে রোগীর থেকে অথবা ডাক্তারদের থেকে, কখন আমরা ধৈর্যচ্যুত হয়ে যাই, সেই বিষয়েও আমি আলোচনা করতে চাই। এনিওয়ে, হোমিওপ্যাথিতে যখন একটি সুনির্বাচিত মেডিসিন সিলেকশন করা হয়, সিলেকশন করা হয়, বিশেষ করে সিমিলিমাম করা যায়, তখন এই রোগীর আরোগ্য কিভাবে হয়? যখন আংশিক সিমিলার হয়, তখন রোগীর আঙ্গিকভাবে কিছু লক্ষণ পরিবর্তন হয়, বাট কমপ্লিটলি রোগী কিওর হয় না। অনেক সময় এই আঙ্গিক সিমটম চাপা পড়ে বা একটু উপশম হয়ে এটা আরো বেশি জটিল থেকে জটিলতর অবস্থা সৃষ্টি হতে পারে। তো প্রকৃতপক্ষে হোমিওপ্যাথিতে আরোগ্যের যে সূচনা, সেটা কিভাবে হবে? মেন্টালি, ইমোশনালি, ফিজিক্যালি কমফোর্ট ফিল করবে। আগে কি ফিজিক্যালি কমফোর্ট ফিল করবে? নো, আগে মেন্টাল এবং ইমোশনাল, মেন্টাল আর ইমোশনাল তার এনার সাইড থেকে একটা আনন্দের অনুভূতি, ইমোশনাল ব্যালেন্স, তার একটা শান্তি, প্রশস্তি, এটা ভিতর থেকেই কিন্তু রোগী ফিল করতে থাকে। তখন আমরা বুঝতে পারবো যে এটা মেন্টালি ইমপ্রুভমেন্ট আগে হচ্ছে, ইমোশনালি ইমপ্রুভমেন্ট আগে হচ্ছে, এরপরে ফিজিক্যালি তার সিমটম গুলো চেঞ্জ হতে থাকে। এখন প্রকৃতপক্ষে কখন আমরা বুঝবো যেটা সঠিক আরোগ্য? যখন সিমিলিমাম করতে পারবো একটা রিমেডি, তখন ওই পেশেন্টের ক্ষেত্রে দেখবেন যে নতুন করে জীবনে কখনো এই সমস্ত রোগে সাফার করে নাই, নতুন করে ডিজিজ দেখা দিবে না। নো নিউ ডিজিজেস ডেভেলপ, নতুন করে কোনো রোগ প্রকাশ পাবে না। তাহলে আমরা বুঝতে পারবো এটা আমরা সঠিক হইতে আছি, রাইট হইতে আছি। আজকে একটু জ্বরটা কম। আর যদি কিনা পূর্বের চাপা দেওয়া যে সমস্ত ডিজিজ, রিকারেন্স অফ সাপ্রেসড সিম্পটম টেম্পোরারিলি, সাময়িকভাবে চাপা দেওয়া যে সমস্ত লক্ষণ অতীতে অ্যালোপ্যাথিক, হোমিওপ্যাথিক, হার্বাল, ইউনানি, শুধু কি অ্যালোপ্যাথিক অথবা হার্বাল অথবা অন্য কোনো প্যাথিতে শুধু চাপা দেয়? আমাদের হোমিওপ্যাথিতে চাপা দেয় না? হোমিওপ্যাথিতেও চাপা দেয়, হোমিওপ্যাথিতেও চাপা দেয়। আমি নিজেই একটা বাস্তব উদাহরণ দেব। আমি নিজে আজ থেকে 15 থেকে 20 বছর আগে যখন আমার ডান হাতের কনিষ্ঠাঙ্গুলে একজিমা ছিল, তো একজিমা ছিল, তো এটা তখনকার হোমিওপ্যাথির জ্ঞান আর আজ থেকে 15-20 বছর পরের হোমিওপ্যাথির জ্ঞান কখনো এক হবে না। তখন আমার কাছে মনে হয়েছে যে চটচটে আঠালো স্রাব নিঃসরণ হচ্ছে, তো
এটা মোটা এবং পুরু, ঠিক ক্ষেত্রে আমি গ্রাফাইটিস খাইলে মনে হয় ভালো হয়ে যাবে। তো গ্রাফাইটিস হয়তো বা ওই সময় অ্যাপ্লাই করেছিলাম। তো দীর্ঘদিন কিন্তু এই 15 বছর ধরে এই একজিমা ছিল না, কিন্তু আমার বংশগত যে হাঁপানি এটা কিন্তু আমার বাবা, চাচা, দাদা তাদের ছিল। বংশক্রমিক যে ডিজিজ গুলো এটা কিন্তু অত্যন্ত গভীরে থাকে। তো যাই হোক, তো ওই সময় কিন্তু একজিমা চলে গেছে, কিন্তু আমার হাঁপানি কিন্তু ভালো হয় নাই। তাহলে এটা কিন্তু আংশিক ভাবে, আঙ্গিক ভাবে এটা ভালো হয়েছিল, হাঁপানি ভালো হয় নাই, বাট আমার একজিমার সময় ভালো হয়েছে, তাই না? এখন এই 15-20 বছর পরে এসে যখন একেবারে টু দ্য পয়েন্ট অনুসারে মেন্টালি, ফিজিক্যালি, ইমোশনালি যখন ভালো ফিল করতেছি, ওষুধ খাইতে খাইতে একটা পর্যায়ে সেই একজিমা আবার ফিরে এসছে। তো হয়তো অনেকের কোশ্চেন থাকতে পারে, এই 20 বছর 15 বছর ধরে আপনি একজিমা সাফার করতেছেন বা করেছিলেন, তখন তো হোমিওপ্যাথিক ওষুধ খেয়েছিলেন, এটা তো ভালো হয়েছিল। নো, ওটা আসলে ভালো হয় নাই। ওটা কি হয় নাই? ভালো হয় নাই। আমাকে কি শুনতে পাচ্ছেন? একটা কল এসেছিল, আমাকে শোনা যায়? জি স্যার, শোনা যাচ্ছে। জি স্যার। জি। তো তখন কিন্তু এটা চাপা পড়েছিল, সেটা ভালো হয় নাই। এখন মেন্টালি, ইমোশনালি, ফিজিক্যালি আমি কমফোর্ট ফিল করতেছি এবং হাঁপানি কিন্তু তাই বললেই চলে। একজিমা থেকে যত বেশি রস ডিসচার্জ হয়, যত বেশি স্রাব যায়, তত বেশি আমার হাঁপানি থেকে আমি নিষ্কৃতি পাই, ভালো বোধ করতে থাকি মেন্টালি, ইমোশনালি, ফিজিক্যালি। এটা হচ্ছে ট্রু কিওর, এটা হচ্ছে রিয়াল কিওর। তখন কিন্তু ওই গ্রাফাইটিস চাপা দিয়েছিল। আমরা অনেক ডক্টর আছে হয়তো প্রাথমিক পর্যায়ে এমন অনেক ভুল করে থাকি, কিন্তু যখন অভিজ্ঞতা বাড়তে থাকে, ক্রনিক ডিজিজ সম্বন্ধে স্পষ্ট ধারণা তৈরি হয়, তখন আমরা বুঝতে পারি কোনটা আরোগ্য হচ্ছে অথবা কোনটা চাপা পড়তেছে। তাহলে এই রিকারেন্স অফ সাকসেস সিমটমস টেম্পোরারিলি, এই যে একজিমা দেখা দিল, এটা কিন্তু সাময়িক ভাবে, কিন্তু এটা কিছুদিনের মধ্যেই চলে যাবে। আমি আরেকজন পেশেন্টের হিস্ট্রি তুলে ধরি, যেহেতু আমরা প্র্যাকটিক্যাল এক্সাম্পল দিতে চাই। আমাদের এখানে সম্ভবত কামাল উদ্দিন ভাই আছেন, ওনার পরিবারের সকল পেশেন্ট আমি দেখি। উনি নিজেও একজন হোমিওপ্যাথিক ডক্টর, ওনার স্ত্রী হোমিওপ্যাথিক করতেছেন। তো ওনার বাচ্চার এই গত 3-4 দিন ধরে জ্বর। তো সমস্যা হচ্ছে তার স্ক্যাবিস দীর্ঘদিন ধরেই সাফার করতেছে। তো বাড়াকমো হয়, এর মধ্যে অনেকটা ভালো ছিল, মাঝখানে আবার এটা রিকারেন্ট হয়েছে। তো রিকারেন্ট হওয়াতে কামালউদ্দিন ভাই বললেন যে স্যার, আমার মেয়ের এই দিনে কি ভালো হবে না? আমি বললাম জি ভালো হবে, আমি নতুন করে আবারও হিস্ট্রি নিতে চাই। হিস্ট্রি নিয়ে আমার কাছে পালসিটিটা মনে হয়েছে। তো পালসিটিটা কেমন? সে গোসল করতে চাই, শরীরটাকে খোলা রাখতে চাই, পোশাক করতে চায় না। তো আক্রান্ত স্থানে ঠান্ডা দিনে ভালো ফিল করে, শান্তশিষ্ট, অল্পতেই কান্নাকাটি করে, পিপাসা কম। তো আমি আরো অনেক লক্ষ্য নিয়েছিলাম নেওয়াতে, পালসিটিল অ্যাপ্লাই করেছি। তো পালসিটিল অ্যাপ্লাই করাতে মোটামুটি স্ক্যাবিস কিছুটা কমছে। কমার পরে 3 থেকে 4 দিনের মধ্যে জ্বর দেখা দিয়েছে। তো জ্বর দেখা দিতে দিতে একটা পর্যায়ে 102, 3, 4 পর্যন্ত, গতকাল রাতেও 104 ছিল। এই যে 4 দিন শেষ হয়ে 5ম দিনে পদার্পণ করছে, 5ম দিনে পদার্পণ করছে, তারপরেও কিন্তু আমি মেডিসিন থেকে সরে নাই। অনলি শুধু উনি সম্ভবত একটা ডোজই দিয়েছিলেন, 1বার বা 2বার দিয়েছিলেন। দেওয়াতে কি হয়েছে, তার চুলকানির যে তীব্রতা এটা কমছে, তীব্রতা মোটামুটি মেন্টালি ভালো ফিল করতেছেন। তো তার জ্বর বেড়ে গেছে। এখন জ্বর বেড়ে গেলে আমি কি সাপোজিটরি দিব? নো, এখানে সাপোজিটরি দেওয়া, অ্যালোপ্যাথিক কোনো মেডিসিন দিয়ে এটাকে প্রতিবন্ধকতা সৃষ্টি করার কোন রকম সুযোগ নাই। কিন্তু এই কাজগুলো আমরা করে থাকি, যে জ্বর হয়েছে, জ্বরের জন্য একটা মেডিসিন, স্ক্যাবিসের জন্য একটা মেডিসিন। নো, যখন সে আরোগ্য হবে, এই আরোগ্যের ক্ষেত্রে দেখা গেল যে জীবনী শক্তি যখন সমস্ত স্ট্রং থাকবে, একটা এনার সাইড একটা ফাইট হবে, তখন তার জ্বর দেখা দেওয়াটা স্বাভাবিক। এটা
পজিটিভ সাইন, পজিটিভ সিমটম। তো 5ম দিন হয়ে গেছে, তারপরও কিন্তু আমি ওখান থেকে নড়তেছি না, এক চুল পরিমাণ নড়তেছি না। তো আজকে যখন দুপুরের দিকে কথা হলো, এখন তো আর কত আছে, এখন 100.something। আমি বললাম যে তখন জ্বর কম আছে, আপনি আরেকটা ডোজ দিতে পারেন 5 দিন পরে গিয়ে। দেওয়াতে কি হলো, দেওয়াতে কিছুক্ষণ আগেই উনি ফোন দিয়েছিলেন যে স্যার আমার মেয়ের রক্ত মোটামুটি 98 চলে, এখন 99, 98.5 এমন দেখা দিচ্ছে। তার মানে কি এটা পজিটিভ সাইন, পজিটিভ সিমটম। আমি বললাম আর মেডিসিনের প্রয়োজন নাই। তাহলে এখন দেখবেন তার স্ক্যাবিস যাবে, জ্বর চলে গেল, এবং অন্যান্য সমস্যাও কিন্তু মেন্টালি ফিজিক্যালি সে ভালো ফিল করতে থাকবে। তো মেন্টালি ইমোশনালি ভালো ফিল করছে আগে, এরপরে ফিজিক্যালি তার চেঞ্জ আসতেছে, অর্থাৎ তার স্ক্যাবিস কমতেছে, তার জ্বর কমে গেছে। এখন এটা হচ্ছে ট্রু কিওর। নতুন করে কোন সিমটম আর দেখা দেয় নাই, তাই না? এটা আমরা হেরিংসের যে আরোগ্য নীতি আছে, এই আরোগ্য নীতি অনুযায়ী যখন রোগী আরোগ্য হবে তখন বুঝবো যে না আমরা সঠিক হয়ে যাচ্ছি। এনিওয়ে, তাহলে ওভারঅল পেশেন্ট প্রশান্তি বোধ করতে থাকবেন, মেন্টালি ইমোশনালি আগে ভালো ফিল করবেন, এরপরে ফিজিক্যালি ইমপ্রুভমেন্ট করতে থাকবেন। আমরা হেরিংস ল অফ কিওর, এই হেরিংস ল অফ কিওর যখন আমরা একটু অবজারভেশন করব, তো সেটা কি, লটা কি? লটা হচ্ছে যখন কোনো রোগে পেশেন্ট আক্রান্ত হচ্ছেন, এখন এই রোগ গুরুত্বপূর্ণ অর্গান থেকে কম গুরুত্বপূর্ণ অর্গানে যাচ্ছে, অথবা ভিতর থেকে বাইরে প্রকাশ পাচ্ছে, অথবা যে দিক থেকে আক্রমণ করেছিল রোগ তার বিপরীত দ্বারাই, অর্থাৎ রিভার্স অর্ডার অফ অ্যাপিয়ারেন্স, এটা দেখা দিচ্ছে কোনটা? যখন আমরা দেখব যে কম গুরুত্বপূর্ণ অর্গানে রোগ যাচ্ছে, গুরুত্বপূর্ণ অর্গান থেকে কম গুরুত্বপূর্ণ অর্গানে যাচ্ছে, অথবা উপর থেকে নিচের দিকে যাচ্ছে। গুরুত্বপূর্ণ অর্গান থেকে কম গুরুত্বপূর্ণ অর্গানের দিকে যখন যাবে তখন আমরা বুঝতে পারবো এটা আমরা সঠিক হয়ে যাচ্ছি, রোগীর আরোগ্য হবে। ভিতর থেকে from within outward, core organ to periphery organ। তাহলে প্রধান অর্গান থেকে, গুরুত্বপূর্ণ অর্গান থেকে আপনার কম গুরুত্বপূর্ণ অর্গানে যখন যাবে, যেমন হয়তো লাংস থেকে তার স্কিন, অথবা লাংস থেকে তার আদার্স অন্যান্য যে পার্ট গুলো আছে, বাত ব্যথা, রিউমেটিক পেইন, এইগুলো যখন দেখা দিবে তখন আমরা ধরে নিব যেটা ভালোর দিকে যাচ্ছে। অথবা রিভার্স অর্ডার কিভাবে? রিভার্স অর্ডার অফ অ্যাপিয়ারেন্স, যে দিক থেকে রোগী আক্রান্ত হচ্ছেন তার উল্টা ধারায় রোগ ভালো হবে। এক্সাম্পল কি? এক্সাম্পল যেমন কোন পেশেন্ট হাঁপানিতে সাফার করতেছেন, এর আগে এখন প্রেজেন্ট কমপ্লেইন্স তার হাঁপানি, এর আগে তার বাত ব্যথা ছিল, তার আগে তার স্কিন ডিজিজ ছিল। এখন স্কিন ডিজিজ কখনো আগে ভালো হবে না, সর্বশেষ যে রোগ, লেটেস্ট যে সিমটম, এটা আগে ভালো হবে। অর্থাৎ হাঁপানি থেকে একটু কমফোর্ট ফিল করবেন, যেটা প্রেজেন্ট কমপ্লেইন্স এটা। এরপরে তার বাত ব্যথা অতীতে ছিল, সেটা ফিরে আসবে। আর সবার প্রথম যেটা তার স্কিন এরাপশন, স্কিন ডিজিজ সারফেস হয়েছিল তথাকথিত আরগ্রে নামে, সেটা দেখা দেবে। এই করে কমপ্লিটলি পেশেন্ট ভালো দিকে যাবে। তাহলে এই ধরনের আমরা যখন আরোগ্য নীতি দেখবো তখন বুঝতে পারবো অবশ্যই এই পেশেন্ট কমপ্লিটলি কিওর হবে। আমি আরেকজন পেশেন্টের এক্সাম্পল দিব, তার পেটের ব্যথা। এখন পেটের ব্যথার হোমিওপ্যাথিতে তো স্পেসিফিক মেডিসিন নাই, রেমেডি আছে নাই। তো কেন পেটের ব্যথা হলো? হিস্ট্রি নিয়ে জানতে পারা গেছে এই পেটে ব্যথা হওয়ার আগে তার প্রচন্ড জ্বর ছিল, সেটা 103-4 জ্বর ছিল। এরপরে এক সপ্তাহ অ্যালোপ্যাথিক চিকিৎসা চলতেছে, কমে না।
10 দিন হয়ে গেছে, 12 দিন হয়ে গেছে, হবে না। একটা পর্যায়ে অ্যালোপ্যাথিক ওষুধ হিউজ পরিমাণে অ্যাপ্লাই করার পরে অ্যান্টিবায়োটিক, সাপোজিটরি, সব ধরনের জ্বর কমানোর জন্য যত প্রকার প্রক্রিয়া আছে অ্যালোপ্যাথি সব করা হয়েছে। জ্বর যেন কোনো ভাবে এটা চাপা পড়ছে, কিন্তু পেট ব্যথা পরে দেখা দিয়েছে। এই পেট ব্যথা অস্থির, অ্যালোপ্যাথিক ওষুধ খেয়ে আর পেট ব্যথা ভালো হয় না। সর্বশেষ কোনো হোমিওপ্যাথি দিলে আমি প্রেডিকশন আগেই করলাম যে আপনার নাতির জ্বর কিন্তু ফিরে আসবে, যেভাবে পূর্বে জ্বর ছিল সেম, ব্যথাটা আগে ভালো হবে। এই যে পেট ফুলে যাচ্ছে, পেটে ব্যথা হচ্ছে, তো আমি লক্ষণ যেটা পেলাম সেটা ব্যথা হঠাৎ করে আসছে, হঠাৎ করে যায়। পেইন অ্যাপিয়ার সাডেনলি, ডিসঅ্যাপিয়ার সাডেনলি, হঠাৎ করে আসে, হঠাৎ করে যায়। 10 মিনিট 5 মিনিট ভালো থাকে, আবার তীব্র ব্যথা, তীব্র গতিতে ব্যথা দেখা দেয়। আমি পূর্বের ইতিহাস নিলাম যে পূর্বে জ্বর কিভাবে আসতো, পূর্বে জ্বর হঠাৎ আসতো, হঠাৎ যেত, কিন্তু অ্যালোপ্যাথি চিকিৎসায় সেটা সাকসেস হয়েছিল। হোমিওপ্যাথিক ওষুধ বেলেডোনা দেওয়ার পরেই পরের দিনে তার জ্বর দেখা দিল। 24 ঘন্টার মধ্যেই কিন্তু তার এই পেট ব্যথার যে যন্ত্রণা, কষ্ট, এটা থেকে সে মুক্তি পেতে যাচ্ছে। জ্বর যখন দেখা দিল কমপ্লিটলি সে পেট ব্যথা থেকে নিষ্কৃতি পেল। যখন এই জ্বর 103, 105 উঠে যাবে, আমরা কি অস্থির হয়ে যাবো? নো, এখানে অবশ্যই মেডিসিনকে প্রতিবন্ধকতা সৃষ্টি করার কোন রকম সুযোগ নাই। যখনই আমরা অন্য মেডিসিন দেওয়ার চেষ্টা করবো, আবার দেখবেন এই রোগী জটিল থেকে জটিলতর অবস্থায় চলে যাবে। তাহলে এই আরোগ্য কি আমাদের স্পষ্ট জানা থাকলে অবশ্যই কমপ্লিটলি কিওর করতে সম্ভব হবে। অপরদিকে সকল পেশেন্ট খুব দ্রুত যে ভালো হবে এটা কিন্তু না। তার লেভেলস অফ হেলথ কেমন, হিলিং ক্যাপাসিটি কেমন আছে, তার ভাইটাল ফোর্স আসলে উইক অথবা দুর্বল। আমরা লেভেলস অফ হেলথ, অনেকেই যারা সিনিয়র আছেন অনেকেই লেভেলস অফ হেলথ ভালো বুঝেন, কিন্তু যারা নতুন প্র্যাকটিস করতেছেন লেভেলস অফ হেলথ আমরা যদি ভালোভাবে রপ্ত করতে পারি, আইডিয়া করতে পারি, তো তাহলে কোন রোগী কতদিনে ভালো হচ্ছে, কতদিন সময় লাগতেছে, সেটা কিন্তু বলতে পারি। তো লেভেলস অফ হেলথ এন্ড হিলিং ক্যাপাসিটি যদি আমরা দেখি, গ্রুপ এ এর পেশেন্ট অর্থাৎ লেভেলস অফ হেলথের 1 থেকে 3 পর্যন্ত, অর্থাৎ মায়োজেনিক ম্যানিফেস্টেশন যদি এখানে আমরা কম্পারিজন করি লেভেলস অফ হেলথের সাথে, তারা শরীর মায়োজনের এবং তাদের আরোগ্যটা কিন্তু খুব র্যাপিড হবে, র্যাপিড কিওর হবে, স্পষ্ট লক্ষণ থাকবে। সাপোজ যদি কারো জ্বর দেখা দেয়, কারো কাশি দেখা দেয়, কারো মাথা ব্যথা দেখা দেয়, স্পষ্ট লক্ষণ, হুবহু মনে হবে যে এই মেডিসিনটা তার ক্ষেত্রে খুবই রয়েছে। সেটা হতে পারে বেলেডোনা, হতে পারে ব্রাইডা, যে কোনো মেডিসিন চয়েছেন। তো র্যাপিড কিওর হবে এবং বারবার কিন্তু এটা রিকারেন্ট হবে না, নো রিকারেন্স, তারা ফিরে আসবে না, এটা রিল্যাক্সিং হবে না এবং 24 ঘন্টার মধ্যেই ভালো হবে। কিন্তু এই পেশেন্টদের প্রথমেই কিন্তু জ্বরের জন্য ওষুধ গেলে অ্যাগ্রাভেশন হওয়া স্বাভাবিক, বিশেষ করে যারা সেন্সিটিভ পেশেন্ট এদের ক্ষেত্রে খুব সতর্কতার সাথে সাবধানতার সাথে মেডিসিন অ্যাপ্লাই করতে হয়। কিন্তু গ্রুপ বি এর যারা অর্থাৎ লেভেলস অফ হেলথ 4 থেকে 6 পর্যন্ত, 4, 5, 6, আমরা 4টা ক্যাটাগরি দেখি, 4টা গ্রুপ দেখি। গ্রুপ এ তে আমরা দেখি 1, 2, 3, গ্রুপ বি তে দেখি 4, 5, 6, গ্রুপ সি তে দেখি 7, 8, 9, গ্রুপ ডি তে দেখি আমরা 10, 11, 12। এই যে 4টা গ্রুপ আছে লেভেলস অফ হেলথ, এটা যখন ভালোভাবে রপ্ত করতে পারবো তখন আমরা বুঝতে পারবো যে এই পেশেন্ট কোন গ্রুপের, কোন লেভেলের। সাপোজ গ্রুপ বি এর পেশেন্ট, তারা মডারেট হেলথ থাকে, মডারেট ভাইটালিটি থাকে। এই পেশেন্টদেরকেও অর্থাৎ লেভেলস অফ হেলথের 4 থেকে 6 পর্যন্ত গ্রুপ বি এর পেশেন্ট, এদেরও আরোগ্য করা সম্ভব। কিন্তু লেভেল 1 থেকে 3 পর্যন্ত এই পেশেন্ট যত দ্রুত ভালো হবে তার চেয়ে একটু সময় বেশি নেবে। কিন্তু গ্রুপ বি এর পেশেন্ট অর্থাৎ লেভেলস অফ হেলথ 4 থেকে 6 পর্যন্ত,
তারাও আরোগ্য হয়। আমরা গ্রুপ সি এর পেশেন্ট অর্থাৎ লেভেলস অফ হেলথ 7 থেকে 9 পর্যন্ত, 7, 8, 9 এদের লো ভাইটালিটি থাকে, মাল্টিপল সাবস্টিটিউশন থাকতে পারে, সেটা একাধিক মেডিসিন নেওয়া, একাধিক রোগের জন্য মাল্টিপল সাবস্টিটিউশন থাকে বা থাকতে পারে। এদেরও আরোগ্য করা সম্ভব, কিন্তু সেটা দীর্ঘদিন সময় লাগতে পারে। যদি কিনা এটা হয় বংশানুক্রমিক ডিজিজ, সেটা 2 বছর লাগতে পারে, 1 বছর লাগতে পারে, অথবা 3 বছর লাগতে পারে। কিন্তু গ্রুপ ডি লেভেলস অফ হেলথ এর 10 থেকে 12 পর্যন্ত একেবারে টার্মিনাল স্টেজে যখন পৌঁছায় যায়, একেবারে কোলাপসে চলে যায়, তখন কিন্তু তাকে আরোগ্য ফর মেডিসিন দেওয়া যুক্তিযুক্ত হবে না, যৌক্তিক হবে না। আরোগ্য ফর মেডিসিন দিতে গেলেই এই পেশেন্ট হয়তো মৃত্যুবরণ করতে পারে। এই জন্য স্বল্প ক্রিয়াশীল মেডিসিন, গভীর ক্রিয়াশীল নয়, স্বল্প ক্রিয়াশীল মেডিসিন তাকে হয়তো সাময়িকভাবে তাকে প্যালিয়েশন দিতে পারে, কিন্তু এই পেশেন্ট আরোগ্য হওয়ার সম্ভাবনা খুবই কম। এই পেশেন্ট আরোগ্য হওয়ার সম্ভাবনা কি কম। তাহলে এই পেশেন্টকে অর্থাৎ গ্রুপ ডি এর পেশেন্ট লেভেলস অফ হেলথ 10 থেকে 12 পর্যন্ত তাদের আরোগ্যের আশা করা যাবে না। তার লেভেলস অফ হেলথ অনুযায়ী আমরা প্রেডিকশন করতে পারি, তাই না? এনি কাম টু দ্য পয়েন্ট। এখন যে সমস্ত পেশেন্ট তাদের রোগ লক্ষণ ভিন্ন ভিন্ন চিকিৎসায় এটা সাবস্টিটিউশন করে নেওয়া আসবে অথবা প্যালিয়েশন করবে, সেই ক্ষেত্রে আমরা কতদূর তাদেরকে কিউর করতে পারবো। এবং সাবস্টিটিউশন করার ফলে, প্যালিয়েশন দেওয়ার ফলে অনেক সময় আমরা দেখি রোগ আরো জটিল থেকে জটিলতর হতে থাকে। এক্ষেত্রে অবশ্যই আমাদের প্রত্যেকবার সুনির্দিষ্ট মেডিসিন এটা অ্যাপ্লাই করতে হবে, আদারওয়াইজ তাকে আরোগ্য করা কঠিন হয়ে যাবে। আমরা কখন কিউর হচ্ছে, কখন প্যালিয়েশন হচ্ছে এবং কখন সাবস্টিটিউশন হচ্ছে সেই বিষয়ে একটু কথা বলতে চাই। যেমন কোন পেশেন্ট ক্রনিক ডিজিজ সাফার করতেছেন অথবা অ্যাকিউট ডিজিজে সাফার করতেছেন। এখন অ্যাকিউট ডিজিজের ক্ষেত্রে যদি কিনা আমরা অ্যালোপ্যাথিক চিকিৎসার অধীনে যাই, সেই ক্ষেত্রে অনেক সময় দেখা গেল সাময়িকভাবে জ্বর ভালো হয়েছে, সাময়িকভাবে তার মাথা ব্যথা ভালো হয়েছে, সাময়িকভাবে সে সাইনাসে সাফার করতেছে, সাইনোসাইটিস সাফার করতেছে, একটু রিলিফ ফিল করেছে। কিন্তু এটা যদি একাধিক মাস, একাধিক দিন এভাবে চলতে থাকে, তাহলে সেক্ষেত্রে কিন্তু জটিল থেকে জটিলতর অবস্থা তৈরি হতে পারে। ট্রু হিলিং কিভাবে, কিউর কিভাবে হবে অ্যাকর্ডিং টু হ্যানিম্যান আর ক্লাসিক্যাল হোমিওপ্যাথি, যারা ক্লাসিক্যাল হোমিওপ্যাথি অথবা হ্যানিম্যান হোমিওপ্যাথি, তাদের দৃষ্টিকোণ থেকে আমরা দেখব যে হেডিংস ল ফলো করতেছে না, তাহলে অবশ্যই এটা আরোগ্যের দিকে যাবে। এখন সাবস্টিটিউশন, ও সিম্পটম যদি সাবস্টিটিউশন হয়, সেই ক্ষেত্রে কি কি সাবস্টিটিউশন হতে পারে। যেমন কোন রোগীর স্কিন ডিজিজ দেখা দিলে হতে পারে সোরিয়াসিস অথবা স্ক্যাবিস, অথবা রোগের নামে যে কোনো একটা ডিজিজ হলো। এখন এটাকে অয়েন্টমেন্ট দেওয়া, অ্যালোপ্যাথিক ওষুধ ইন্টারনালি এক্সটার্নালি এটা অ্যাপ্লাই করা, একটা পর্যায়ে দেখা গেছে এই স্কিন এরাপশন চলে গেছে, বাট এরপরে তার জটিলতা শুরু হয়েছে, কাশি শুরু হয়েছে, অথবা তার পাকস্থলী পীড়া দেখা দিয়েছে, অথবা তার সেক্সুয়াল ডেবিলিটি দেখা দিয়েছে, যে কোনো রোগ পরবর্তীতে দেখা দিয়েছে। তাহলে পূর্বের রোগ যতক্ষণ পর্যন্ত না ফিরবে ততক্ষণ পর্যন্ত তাকে কিউর করা সম্ভব হবে না। আমি আরেকটি এক্সাম্পল দিতে চাই। নারায়ণগঞ্জের একজন পেশেন্ট, উনি প্রথমে টাইফয়েডে আক্রান্ত হলেন। এখন আমরা হয়তো টাইফয়েডের জন্য ধৈর্য ধারণ করতে না পারলে অ্যালোপ্যাথিক চিকিৎসায় চলে যাই, কিন্তু টাইফয়েডের কুফল খুবই মারাত্মক হয়।
আমি কয়েকটা এক্সাম্পল দিতে চাই। তো এই পেশেন্ট টাইফয়েডের জন্য অ্যালোপ্যাথি কোর্স কমপ্লিট করছেন, পরবর্তীতে তার স্কিন এরাপশন দেখা দিয়েছে শরীরে। এই স্কিন এরাপশনের জন্য আবারও অ্যালোপ্যাথিক ওষুধ উনি নিয়েছেন, নেওয়ার পরে তার সেক্সুয়াল ডেবিলিটি দেখা দিয়েছে। তাহলে প্রথমে কি ছিল? টাইফয়েডের থেকে অ্যান্টিবায়োটিক অ্যাপ্লাইয়ের ফলে স্কিন ডিজিজ দেখা দিল, স্কিন এরাপশন দেখা দিল। এরপরে স্কিন এরাপশন ভালো করতে গিয়ে পরবর্তীতে সেক্সুয়াল ডেবিলিটি সে আক্রান্ত হলো, যৌন দুর্বলতায় আক্রান্ত হলো। উনি আসছেন যৌন দুর্বলতার জন্য ওষুধ নিতে। এখন আমি কি তাকে ড্যামিয়ানা, অ্যাগনাসকাস্ট অথবা যে সমস্ত সেক্সুয়াল এক্সাইটমেন্টের জন্য যে সমস্ত রেমেডি আছে হোমিওপ্যাথিতে, অনেক সময় এখন নাম্বারিং মেডিসিন পাওয়া যায়। নাম্বারিং মেডিসিন একদম নাম্বার ধরে দেবে, এটা হলো যৌন ব্যাধির জন্য, এটা বাত ব্যথার জন্য, এটা জ্বরের জন্য, টাইফয়েডের জন্য, তাই না? এগুলো হোমিওপ্যাথিকে শেষ করতেছে। এগুলো হোমিওপ্যাথি কি করতেছে? পরামর্শ করতেছে। তো আমি হিস্ট্রি নিয়ে যতটুকু জানতে পেরেছি, ম্যাক্সের কিছু সিমটম ছিল যে তার মেজাজ খিটখিটে হয়ে গেছে। এই রোগের পর থেকে কারো কথা সহ্য হয় না, পায়খানা ক্লিয়ার হয় না, অস্বস্তি বোধ, ইনকমপ্লিট স্টুল, ইনএফিশিয়াল স্টুল আর্জিং। তো সেই ক্ষেত্রে আমি at first ম্যাক্স অ্যাপ্লাই করলাম। ম্যাক্স অ্যাপ্লাই করাতে কিছুদিনের মধ্যেই তার স্কিন এরাপশন দেখা দিল। আমি অপেক্ষা করতে থাকলাম। তো অপেক্ষা করে দেখা গেছে স্কিন ডিজিজ কমপ্লিটলি ভালো হয় না, সময় নাই। এই ক্ষেত্রে গোসল করলে বৃদ্ধি, গোসলে অনীহা, অনিচ্ছা। এরপরে আমি বেশ কিছুদিন পরে তাকে একমাত্র সালফার অ্যাপ্লাই করলাম। সালফার অ্যাপ্লাই করাতে আরো বেশি একটু অ্যাগ্রাভেশন হলো স্কিন এরাপশন। আমি তাকে অভয়দান করলাম, আশ্বস্ত করলাম যে আপনার সেক্সুয়াল এখন যে সমস্যাটা ছিল, ডেবিলিটি ছিল, এখন কি অবস্থা? তার বক্তব্য সেক্সুয়াল অবস্থা এখন ভালো। তাহলে এই যে পূর্বের রোগ আসলো, তার স্কিন এরাপশন আসলো, এমনকি হালকা একটু তাপমাত্রা দেখা দিল। সাধারণত তাপমাত্রা বা জ্বর দেখা দিলে 24 থেকে 48 ঘন্টার মধ্যে এটা চলে যায়, জীবনী শক্তি এটা রিমুভ করে। এরপরে তার স্কিন ডিজিজ চলে গেল, জ্বর গেল এবং সেক্সুয়াল ডেবিলিটি সেটাও গেল। এটা হলো আদর্শ আরোগ্য। এই ধরনের অসংখ্য কেস আছে। এই ধরনের কেসগুলো আমরা যখন বারবার হ্যান্ডেলিং করি তখন বুঝি যে আসলে কোন পেশেন্ট আরোগ্য হচ্ছে এবং কোন পেশেন্ট সাবস্টেনশন হচ্ছে, কোন পেশেন্টদের। তাহলে এই যে আরোগ্যের যে ফেজ অফ হিলিং, এটা আমরা তখনই বুঝতে পারবো যে যখন একটা সুনির্বাচিত মেডিসিন, দ্য কারেক্ট রেমেডি, সিমিলিনাম মেডিসিন আমরা অ্যাপ্লাই করতে পারবো। তখন তার মেন্টাল, ইমোশনাল আর ফিজিক্যাল আর ম্যাথমেটিক যে ব্যাকগ্রাউন্ড থাকবে, যখন এই সমস্ত মেডিসিন দিব, ম্যাথমেটিক ব্যাকগ্রাউন্ড থাকলে তখন ম্যাথমেটিক মেডিসিন গুলো অ্যাপ্লাই করতে হবে। এখন প্রত্যেক রোগীর ক্ষেত্রে আমরা একই সময় কিন্তু ভালোভাবে এমন দৃশ্যতা দেওয়া যাবে না। সাপোজ একজন পেশেন্ট জ্বরে আক্রান্ত, তো তার জন্য ওষুধ দিলেন, তার 24 ঘন্টায় ভালো হয়ে গেছে, আরেকজন হয়তো 5 দিনে ভালো হচ্ছে না। এখন সেখানে মেডিসিন ভুল নির্বাচিত হয়েছে এই কারণে না, আসলে তার জীবন শক্তি সংখ্যা তৈরি করতে পারতেছে না, সুনির্বাচিত সুনির্দিষ্ট মেডিসিনও তার কাজ করতেছে না, এখানে ম্যাথমেটিক প্রতিবন্ধকতা সৃষ্টি করতেছে, অথবা পাশাপাশি অ্যালোপ্যাথিক মেডিসিন খাচ্ছে। আমরা অনেক ক্ষেত্রেই অ্যালোপ্যাথিক মেডিসিন এবং হোমিওপ্যাথিক মেডিসিন একসাথে দুটাই অ্যাপ্লাই করতে বলি। এতে করে কিন্তু আরো জটিল থেকে জটিল অবস্থা তৈরি হয়, জটিল অবস্থা দেখা নেয়। এটা আমরা কখনোই করবো না। এই ক্ষেত্রে অবশ্যই আমরা হ্যানিম্যানের যে নীতি আছে সেই নীতি অনুসরণ করি। সম্মানিত চিকিৎসকবৃন্দ, আমরা আজকে যে জার্নিটা করতেছিলাম এটা হলো দ্য জার্নি অফ হিলিং ইন হোমিওপ্যাথি। আমরা আরো কিছু এক্সাম্পল দিই, যেমন কোনো পেশেন্ট মাইগ্রেনে সাফার করতেছে দীর্ঘদিন ধরে। এখন অতীতের হিস্ট্রি ছিল তার একজিমা, অতীতের হিস্ট্রি ছিল কি একজিমা, ছোটকাল থেকেই
সে একজিমাতে সাফার করতেছে, কিন্তু সেই একজিমা অ্যালোপ্যাথিক চিকিৎসায় ভালো হয়েছে। এর পরবর্তীতে তার মাইগ্রেন দেখা দিয়েছে। এখন মাইগ্রেনকে ভালো করতে হলে অবশ্যই তার পূর্বে যে একজিমা এটা কিন্তু ফিরে আসতে হবে। এখন অনেক পেশেন্টকে আপনি এই প্রেডিকশন করলে চিকিৎসা নিতে চাইবে না। কেন? আমার তো একজিমা ভালো হয়ে গেছে আজ থেকে আরো 10 বছর আগে। একজিমা বের করা ছাড়া, একজিমা শরীরে দেখা দেওয়া ছাড়া এমন কোন মেডিসিন আছে যে মেডিসিনে আমি এই মাইগ্রেন থেকে নিষ্কৃত পাবো? আপনি প্রকৃত হোমিওপ্যাথ হলে কখনো ওই একজিমা বের করা ছাড়া কখনো এই মাইগ্রেনের পেশেন্টকে ভালো করা সম্ভব হবে না। যখনই তার এই মাইগ্রেনের ব্যথা যেতে থাকবে, ওই স্কিন ডিজিজ যে কোনো সময় ফিরে আসবে। যখনই ফিরে আসবে তখন ধৈর্য ধারণ করতে হবে। আমি আরেকটা কেস বলি। উনি কল্যাণপুরে না সৌরাব্দী হসপিটাল, ওখানে শিশু বিশেষজ্ঞ। তো হোমিওপ্যাথিক উনি বিশ্বাস করেন না, হোমিওপ্যাথি দেখে নাক শিটকান। তো ওনার হাজবেন্ডের টলের উপরে একটা গ্ল্যান্ড দেখা দিচ্ছে, সেবাসিয়াস গ্ল্যান্ড। এটা উনি পিজিতে গেছেন, ওনার আত্মীয় স্বজন ডক্টর আছেন পিজিতে। তো তাদের বক্তব্য যে এটা অপারেশন করে রিমুভ করে ফেলেন। তো মুখমণ্ডলে এটা দেখা দিচ্ছে, ফেসটা সেখানে যদি আপনার স্পট পড়ে যায়, অপারেশনের দাগ যদি থেকে যায়, খারাপ দেখা যাবে। তো ওনার শ্বশুর আবার হোমিওপ্যাথি, আমাদের আলামিন স্যার, উনি ময়মনসিংহে থাকেন, উনি বিসিএস স্কলার ছিলেন, এখন হোমিওপ্যাথি প্র্যাকটিস করেন। উনি রেফার করে আমার কাছে যে তুমি ডক্টর নাসির স্যারকে চলে যাও। ঠিক আছে, ওনার কথা অনুযায়ী উনি আসলেন। আসার পরে উনি সন্দিহান, ওষুধ দেখতেছেন যে কি কি ওষুধ আছে, এটা কোন দেশের ওষুধ। তখন আমার মনে হয়েছে এই পেশেন্ট সাইকোটিক পেশেন্ট। এই পেশেন্ট কোন পেশেন্ট? সাইকোটিক পেশেন্ট। আমি একটা চেষ্টা হাত দিলাম যে এটা ভালো হবে কিনা, কতদিনে ভালো হবে। উনি নিশ্চয়তা চান আদৌ ভালো হবে কিনা। আমি বললাম জি, আমি আশাবাদী ইনশাল্লাহ এটা ভালো হবে। তো আমি তাকে অনেক হিস্ট্রি, আমি সেই বিস্তারিত বিবরণে না গিয়ে আমি তাকে খোঁজা অ্যাপ্লাই করলাম। খোঁজা অ্যাপ্লাই করা দেখে গেছে প্রথমে ওটা নরম হয়েছে, শক্ত স্থানটা নরম হয়েছে। নরম হওয়ার পর আস্তে আস্তে ওটা মুভ হয়েছে, মুখ সৃষ্টি হয়ে ওখান থেকে মোটামুটি পাস ফর্ম করতেছে, গালো পুজ আসতেছে। একটা পর্যায়ে কয়েকটা পাওয়ার আমি অ্যাপ্লাই করলাম, সোজা 2, 3, 4 এইভাবে। তো এতে করে প্রায় 80% ভালো হয়ে গেছে, কিন্তু কমপ্লিটলি কিওর হচ্ছে না, কমপ্লিটলি কিওর হচ্ছে না। সেখানে শক্তভাব এখনো যেন 5% বা 10% রয়ে গেছে। সর্বশেষ আমি কমপ্লিমেন্টারি মেডিসিন, কমপ্লিমেন্টারি মেডিসিন সাইডিসে অ্যাপ্লাই করলাম, করাতে সেটা আবার ডক্টর টেকনিকে এটা বের হয়ে গেল। এরপরে ওনার স্ত্রী, তিনি শিশু বিশেষজ্ঞ ডক্টর, বললেন আমার তো কিডনি পাথর আছে এবং মাইগ্রেন আছে, দীর্ঘ বছর এটা সাফার করতেছি। আমি এই মাইগ্রেনের এক্সাম্পল দিতে গিয়ে একটা কেস তুলে ধরেছি। তো উনি হোমিওপ্যাথির কিছুটা বিশ্বাস ওনার মধ্যে তৈরি হলো, আমি তো হোমিওপ্যাথি খেতে চাই, তো এটা ভালো হবে কিনা। জি, আপনার মাইগ্রেন ভালো হবে। তো মাইগ্রেন কিন্তু অ্যালোপ্যাথি ভালো হয় না, দীর্ঘ বছর এটা সাফার করতে হয়নি। যাই হোক, ওনার হিস্ট্রি নিয়ে আমি কিছু সিমটম লাইকো, কিছু সিমটম ক্যালকুলেটার। তো লাইকোপোডিয়াম অ্যাপ্লাইয়ের আগে যদি কিনা ক্যালকুলেটার অ্যাপ্লাই করা হয়, আমি ম্যাথমেটিকা আবশ্যক সরকারের যেটা এটা আরো 15 বছর আগে এগুলো দেখে পড়েছি, এখানে লেখা আছে একটা লাইনে যে লাইকোর পরিপূর্ণ ক্রিয়া প্রকাশ পেতে হলে প্রকাশ লক্ষণগুলো স্পষ্ট আছে, বাট লাইকোপোডিয়ামের আগে যদি কিনা ক্যালকুলেটার অ্যাপ্লাই করা যায় সেক্ষেত্রে চমৎকার কাজ করে। তবে ক্যালকুলেটার অ্যাপ্লাই করলাম, করাতে মোটামুটি পার্সেন্টেজ ভালো, বেশ কিছুদিন ভালো। এরপর আবার যখন রিকারেন্ট করলো, আমি বললাম এরপরে সম্ভবত আপনার লক্ষণগুলো বিকাল থেকে দেখা দিতে পারে। আমরা অনেক সময় দেখবেন যে পূর্বের মেডিসিন গুলো অ্যাপ্লাই করলে পরবর্তী মেডিসিনের সুস্পষ্ট লক্ষণ কিন্তু আসে,
বিশেষ করে ফলন অয়েল যে রেমেডিগুলো থাকে, এরপরে আমি তাকে লাইকোপোডিয়াম অ্যাপ্লাই করলাম। তো লাইকোপোডিয়াম এবং ক্যালিন জাতীয় যত মেডিসিন আছে, এই মেডিসিন গুলো বৃদ্ধি না ঘটিয়ে কিন্তু ক্রিয়া করে না। ক্যালকুলেটর দেওয়াতে বৃদ্ধি খুব ঘটায় নাই, কিন্তু যখন আমরা সিমিলিমাম করতে পারবো তখন কিন্তু মেডিসিনের অ্যাগ্রাভেশন হয়ে থাকে। লাইকো সহ ক্যালিগাজির যত মেডিসিন আছে এগুলো বৃদ্ধি না ঘটিয়ে ক্রিয়া করে না। লাইকোপোডিয়াম অ্যাপ্লাই করাতে আমার মাথা ব্যথা তো পূর্বের থেকে আরো বেশি হয়েছে। বললাম সেটা 24 থেকে 48 ঘন্টা থাকবে, তারপরে আস্তে আস্তে ভালো ফিল করবেন। আলহামদুলিল্লাহ ওনার কিডনিতে পাথর ছিল ডান পাশে এবং তার মাথা ব্যথা আজ পর্যন্ত নাই। আমি বললাম কিডনির যে পাথর আছে সেটা আমাকে টেস্ট করে পরে জানায়, তো পরে যা আপনারা যোগাযোগ করে নাই। তো দেখেন আমরা এই যে মাইগ্রেনের সমস্যা, এটা কিন্তু ভালো হয় না, হোমিওপ্যাথিতে ভালো হয়। তাহলে যখন আমরা সঠিক মেডিসিন অ্যাপ্লাই করবো, সিমিলিমাম করতে সক্ষম হব, তখন কিন্তু মেডিসিনাল অ্যাগ্রাভেশন হওয়াটা স্বাভাবিক। মেডিসিনাল অ্যাগ্রাভেশন হয়ে তাকে আরোগ্য করবে। এই ক্ষেত্রে আপনি কখনো চট করে ভিন্ন মেডিসিন দেওয়ার সুযোগ তৈরি করবেন না, অপেক্ষা করবেন। যত বেশি আমি মেডিসিনের উপরে দাঁড়িয়ে থাকতে পারবো, স্টেবল থাকতে পারবো, অনড় থাকতে পারবো, অবিচল থাকতে পারবো। আপনার পিছন থেকে মেডিসিন, শত শত মেডিসিন, আপনাকে বলবে আমি তো মেডিসিনের রাজা, আমাকে অ্যাপ্লাই করো, আমি তো মেডিসিনের রানী, আমাকে অ্যাপ্লাই করা হোক। তো এইভাবে মেডিসিনের চাপ আমরা যত বেশি নিতে পারবো তত বেশি আমরা সফলতা পাবো। আরেকজন পেশেন্টের হিস্ট্রি আমরা বলি, সেটা হোমিওপ্যাথিতে দীর্ঘদিন উনি চিকিৎসা নিয়েছেন। তো যখন ভালো হয় নাই তখন অ্যালোপ্যাথিক দিয়েছেন, সর্বপ্রথম অ্যালোপ্যাথিক, এরপরে হোমিওপ্যাথিক, এরপর আবার হোমিওপ্যাথিক। এই পেশেন্ট ছিল গনোরিয়া আক্রান্ত পেশেন্ট। তো গনোরিয়া প্রথমে কিভাবে ভালো হয়েছিল, রোগীর ইতিহাস নিয়ে জানা গেছে যে অ্যালোপ্যাথিক চিকিৎসা নিয়ে 6 মাস 1 বছর ভালো ছিল, এরপর আবার দেখা যাচ্ছে আবার অ্যালোপ্যাথিক চিকিৎসা নিয়েছে। এরপর যখন হয়েছে অ্যালোপ্যাথিক নেয় নাই, কবিরাজি চিকিৎসা নিয়েছে, নেওয়াতে কিছুদিন ভালো ছিল। কিন্তু এই গনোরিয়া স্রাব অ্যালোপ্যাথিক এবং কবিরাজি পদ্ধতিতে চিকিৎসা নিয়ে গনোরিয়া স্রাব সাকসেস হলো। এরপরে তার পাইলস দেখা দিল, এরপরে তার গলগণ্ড অর্থাৎ থাইরয়েড গ্ল্যান্ড, এনলার্জমেন্ট অফ দ্য থাইরয়েড গ্ল্যান্ড গয়টার দেখা দিল। এরপরে সর্বশেষ যে রোগ, তার জ্বর দেখা দিল। প্রথমে কি ছিল গনোরিয়া, তারপর কি দেখা দিল হেমোরয়েডস, পাইলস দেখা দিল, তারপর কি দেখা দিল গলগণ্ড রোগ দেখা দিল, গয়টার মিন্স থাইরয়েড অফ দ্য গ্ল্যান্ড, এনলার্জমেন্ট অফ দ্য থাইরয়েড গ্ল্যান্ড। তো এই থাইরয়েড গ্ল্যান্ডের বিবৃদ্ধি দেখা দিল, সর্বশেষ জ্বর দেখা দিল, অর্থাৎ 4টে স্তর, 4টে স্তর, 4টে স্তর। এখন গনোরিয়া স্রাব কি আগে ফিরবে, না পাইলসের সমস্যা সেটা দেখা দিবে, না গলগণ্ড যেটা থাইরয়েড গ্ল্যান্ড যেটা বিবৃতি, এটা আগে ভালো হবে কোনটা? আমরা যখন এই ভাবে সাপ্রেসিভ যে ট্রিটমেন্ট, সাপ্রেসিভ যে মেডিকেশন নেওয়া হয়েছে, তাহলে সর্বপ্রথম কিন্তু যা জ্বর ভালো হবে, সর্বপ্রথম কি ভালো হবে? তখন আমি শুরু করলাম। আমি ধারণা করে নিয়েছি যে হোমিও সকল ডক্টর, যেহেতু অনেক হোমিও ডক্টর ওনাকে চিকিৎসা দিয়েছেন, ওনার ভগ্নিপতিও হোমিও ডক্টর, উত্তোজা, বেডোদিনাম, অর্থাৎ গনোরিয়ায় চাপা পড়ার পর থেকে যে সমস্ত মেডিসিন আছে, এই মেডিসিন গুলো কেউ মনে হয় বাদ দেয় নাই। সো আমি একটু ভিন্ন আঙ্গিকে, ভিন্নভাবে অগ্রসর হই। তো হেরিংস ল অফ কিউরেশন সেটা জানা আছে, এবং সর্বশেষ যে রোগটা এটা আগে ভালো হবে, এরপর গলগণ্ড রোগ ভালো হবে, তারপরে তার হেমোরয়েডস দেখা দিবে, এরপরে তার গনোরিয়া স্রাব ফিরে আসবে। এটা হচ্ছে হেরিংসের যে আরোগ্য নীতি, 3টা আরোগ্য নীতি আছে, 4টা, এর মধ্যে একটা। তাহলে যে দিক থেকে আরোগ্য হবে তার ভিন্ন গতিতে, যে দিক থেকে রোগে আক্রান্ত হচ্ছে তার ভিন্ন গতিতে রোগী ভালো হবে। আমি হিস্ট্রি জানতে পারলাম। আচ্ছা ঠিক আছে, জ্বর কখন আসে একটু বলেন তো? তুমি ডাক্তার সাহেব, আমি অফিসে যাই 9টা থেকে 9:30, এই সময় আমার জ্বর শুরু হয়। কখন শুরু হয়? অফিসে যাই আমি 9টা থেকে 9:30,
এই সময় তীব্র জ্বর শুরু হয়। রোদ যত প্রখর হতে থাকে, রোদ যত বৃদ্ধি হতে থাকে, তত বেশি তার জ্বরের তীব্রতা বাড়তে থাকে। একটা পর্যায়ে রোদের তাপমাত্রা যখন কমতে থাকে, সূর্য যখন অস্ত যায়, আস্তে আস্তে এই জ্বরটা কমতে থাকে। তখন আপনারা রেপার্টরিতে দেখবেন যে সকালে 9টা থেকে 12টার মধ্যে, 9টা থেকে 10টার মধ্যে কোন মেডিসিন গুলোতে জ্বর আসে। তো ন্যাপটামিয়ন, রোগী গরম কাতর, প্রবল পিপাসা, লবণ খাওয়ার ইচ্ছা, লবণ খেতে চাই, সোজা লবণ খাই, ন্যাপটামিয়নও লবণ খাই। তো জ্বর দেখা দেয়, সেই সাথে মাথা ব্যথা, জ্বরের সাথে কনকমিটেড সিম্পটম হিসেবে তার মাথা ব্যথা। এবং উনি দেখলাম যে হাত নাড়াচাড়া করতেছে, আঙ্গুল মচকাচ্ছে, একটু মুচলাচ্ছে, এটাও কিন্তু তার একটা লক্ষণ নিয়েছে। আমি অপরদিকে দেখলাম সে পা ঝাঁকাই, সেটাও নিলাম। সব লক্ষণ মিলিয়ে আমি ন্যাপটামিয়ন অ্যাপ্লাই করলাম। আমি বললাম আমি ওষুধ দিলে জ্বর কিন্তু প্রথমে বাড়বে, তারপরে কমবে। এরপরে আস্তে আস্তে মোটামুটি 2-1 সপ্তাহের মধ্যে জ্বর চলে গেল। ন্যাপটামিয়নকে আমি এক্সটেন্ড করতে থাকলাম, পাওয়ার বৃদ্ধি করতে থাকলাম। একটা পর্যায়ে মোটামুটি জ্বর চলে গেছে। এরপরে ধীরে ধীরে তার গলগণ্ড এটা আরোগ্য হতে শুরু করলো। গলগণ্ড চলে গেছে। গলগণ্ড চলে যাওয়া মাত্র তার কিছুদিন পরে তার হেমোরয়েডস দেখা দিয়েছে। আমি যা প্রেডিকশন করেছি, প্রোফেজিং করেছি, সব এভাবে দেখা দিচ্ছে। তো আমার তো প্রচন্ড পেইন হচ্ছে, ব্লিডিং হচ্ছে, আমি যন্ত্রণায় ছটফট করতেছি। ডাক্তার সাহেব, এক্সটার্নালি কোনো কিছু আছে আপনি একটু দিবেন, সেটা আমি অ্যাপ্লাই করবো। না, এটার জন্য আপনার বেশি দিন কষ্ট করতে হবে না, আপনি একটু অপেক্ষা করলেই এটা চলে যাবে। এনিওয়ে, তারপরে তার পাইলসের সমস্যা চলে গেল। এর মধ্যে আরো কয়েক মাস, এর মধ্যে কিন্তু অলরেডি 1 বছরের বেশি হয়ে গেছে। তাহলে এই পেশেন্ট কেউ যদি বলে যে 1 মাসের মধ্যে ভালো করে দেবো, সম্ভব নো। তার যে এই চাপা পড়ার যে লেয়ার, একটার পর একটা এইভাবে চাপা পড়েছে, এখন একটা স্তর এইভাবে দূর করতে হয়। পেঁয়াজের যেমন বিভিন্ন স্তর আছে, কলস আছে, সেম এইভাবে মাসবেদিক লেয়ার থাকে। এই মাসবেদিক লেয়ার গুলো কিন্তু এইভাবে ওষুধের মাধ্যমে দূর করতে হয়। যদি সলিড লেয়ার থাকে আগে দূর করতে হবে, সাইকোটিক লেয়ার থাকলে সাইকোটিক লেয়ার দূর করতে হবে। তো এইভাবে যে লেয়ার থাকে সেই লেয়ার গুলো দূর করতে হবে। অপরদিকে ক্রনিক ডিজিজের পেশেন্টের ক্ষেত্রে আমরা অবশ্যই মাঝে মাঝে অ্যান্টিসরিক মেডিসিন অ্যাপ্লাই করবো, কারণ বারবার সে যখন মাথা ছাড়া দেয়, অ্যান্টিসরিক মেডিসিন গুলোর কথা আমাদের ভাবতে হয়। যাই হোক, কিছুদিন পরে দেখা গেছে তার গনোরিয়া স্রাব আসতেছে না, গনোরিয়া স্রাব আসতেছে না। তখন আমি বললাম, ওনার স্ত্রীকেও প্রথম থেকে চিকিৎসা দিচ্ছিলাম, কিন্তু ওনার স্ত্রী চিকিৎসা নিতে নারাজ। যে সমস্যা তো তোমার, তো আমি কেন চিকিৎসা নেব? এখন এই পেশেন্ট আরোগ্য করতে হলে স্বামী স্ত্রী উভয়কেই চিকিৎসা দিতে হবে। এবং যখন তাকে তার হাজবেন্ডকে চিকিৎসা দিচ্ছিলাম, তখন ওই সময়ে তার ওয়াইফের প্রেগনেন্সি চলতেছে। আমি বললাম এই সময়ই তার উপযুক্ত সময়। এখন যদি এই প্রেগনেন্সি চলাকালীন সময়ে সে যদি হোমিওপ্যাথিক মেডিসিন দিতে থাকে, তাহলে তার গর্ভের সন্তান, তার যে অনুযোগ সন্তান পৃথিবীতে যখন আসবে, তখন দোষ মুক্ত হয়ে পৃথিবীতে আসবে। তো যাই হোক, তাকে 2-1 মাস চিকিৎসা দেওয়ার পরে উনি আর চিকিৎসা দিতে চান নাই। তো এখন ওনার হাজবেন্ডকে চিকিৎসা দিচ্ছি, দিতে দিতে একটা পর্যায়ে ওনার গনোরিয়া স্রাব আসে না, গনোরিয়া স্রাব আসার মতো ভাব হয়, বাট আসতেছে না। তখন আমি বললাম, ভাই আপনার ওয়াইফকে যদি ওষুধ না খাওয়ান, তাহলে আপনি কখনো কমপ্লিট কিওর হতে পারবেন না। তার কারণ কি? আপনার দেহ থেকে ফিজিক্যাল কন্ট্যাক্ট হওয়ার কারণে, সেক্সুয়াল ইন্টারকোর্স করার কারণে সেক্সুয়ালি ট্রান্সমিটেড যে ডিজিজ গুলো আছে, গনোরিয়া, সিফিলিস, এই ধরনের ডিজিজ থাকলে, স্বামীর দেহে এই দোষ থাকলে, এই দোষটা স্ত্রীর মধ্যে প্রবেশ করবে এবং তাদের গর্ভজাত সন্তান, অনুজাত সন্তান পৃথিবীতে যখন আসবে, তারা এই দোষ এই পৃথিবীতে আসবে। আপনারা দেখবেন এই সমস্ত স্বামী স্ত্রীকে যদি প্রপারলি চিকিৎসা দেওয়া না যায়, পরবর্তীতে তার সন্তানগুলো সাফার করতে থাকে। এবং এদের সন্তান যখন বিয়ে শাদী করবে, পরবর্তীতে দেখবেন এরা ইনফার্টিলিটিতে সাফার করতেছে, অলিগোস্পার্মিয়ায় সাফার করতেছে, অ্যাজোস্পার্মিয়াতে সাফার করতেছে, এদের সন্তান হচ্ছে না। আপনি স্ক্রিনে দেখবেন, আমি অসংখ্য পেশেন্ট দেখার আমার এই ধরনের এক্সপিরিয়েন্স আছে। স্ক্রিনে দেখবেন এদের সন্তান হচ্ছে না, সন্তান হলো একটা হয়ে
আর হতে চায় না। সন্তান হলো এই সন্তানটার মাথা মোটা, পেট মোটা, হ্যাঁ, অসমদেহ, সুষম গঠনের হয় না, এমন অবস্থা দেখতে পাবেন। এনিওয়ে, এখন দীর্ঘ মাস, 5-7 মাস 8 মাস উনি চিকিৎসা নেন না। হঠাৎ করে গত মাসে ফোন দিয়ে বলতেছেন, ডাক্তার সাহেব আমার তো গরুর রেসারটা তো এখনো বের হলো না, তো প্রস্তাববারে কিট কিট করে, একটু যন্ত্রণা অনুভব করতে থাকি এবং সেই সাথে হাতে পায়ে জ্বালাপোড়া করে, এবং যখন জ্বালাপোড়া করে পাথর পাতায় দিলে ভালো ফিল করি। আমি মেডোরিনাম এর আগে অ্যাপ্লাই করেছিলাম, তো উচ্চ শক্তি, বিশেষ করে এর আগে 17-18 পর্যন্ত দিয়েছি, আমি পরে 20 পাওয়ার দিয়েছি। তো হাতের জ্বালাপোড়া অনেকটা সেই কমে গেছে এবং স্রাব বের হওয়ার মতো উপক্রম হচ্ছে। আমি বললাম স্বামী স্ত্রী উভয়কেই মেডিসিন নিতে হবে, আদারওয়াইজ এইভাবে স্রাব ফিরে আসবে না। তাহলে এই যে ভিন্ন ভিন্ন চিকিৎসার কারণে এটা একাধিকবার সাকসেস হলো, প্রত্যেকবার ডক্টর নায়ার বলেছেন প্রত্যেকবার সঠিক সুনির্বাচিত মেডিসিন অ্যাপ্লাই করতে না পারলে তাহলে তাকে কেউ করা যাবে না। প্রত্যেকবার তাকে সঠিক এবং সুনির্বাচিত মেডিসিন অ্যাপ্লাই করতে হবে, কারণ হলে ক্রনিক ডিজিজের পেশেন্টকে আরোগ্য করা অসম্ভব। অ্যালোপ্যাথিক মেডিসিনে যখন স্টেরয়েডের কারণে, অ্যান্টিবায়োটিক্সের কারণে সাকসেস হতে থাকে, আপনারা যারা লেভেল সেলস করছেন সেখানে এই কথাগুলো লেখা আছে, দেখবেন। তো অ্যালোপ্যাথিক মেডিসিনের ফলে যদি সাকসেশন হয়ে থাকে, আমি আজকে একজন পেশেন্ট দেখলাম, তো ওনাকে আমি সর্বপ্রথম কার্বোভেজ অ্যাপ্লাই করেছিলাম। কেন করেছিলাম? ওনার শরীর এতটা দুর্বল হয়ে গেছিল, এতটা ক্লান্ত হয়ে গেছিল যে সে চলাফেরা করতে পারেন ঠিক মতো। অ্যান্টিবায়োটিক এত পরিমাণে তার ক্ষেত্রে অ্যাপ্লাই করা হয়েছে। সমস্যা কি ছিল? সমস্যা তার ইউরিনারি ট্র্যাক্টের সমস্যা, যন্ত্রণা হয়, প্রস্রাব দ্বারে যন্ত্রণা হয়, প্রস্রাব ধীরে ধীরে আসে। তো সর্বশেষ এই যে প্রস্রাব ধীরে ধীরে আসা, প্রস্রাব ক্লিয়ার না হওয়া, ক্যাথেটার উনি ইউজ করছেন, এবং ক্যাথেটার ইউজ করা এটা একটা জটিলতা তৈরি হওয়া, আর অ্যান্টিবায়োটিকের অপব্যবহার এটা আরেকটা জটিলতা তৈরি হওয়া। তো দুর্বল এখন প্রস্রাব দ্বারের সংকোচন ভাব, প্রস্রাবে জ্বালা পড়া, অপরদিকে দুর্বলতা। এখন আপনি ক্যাথেটারের কমপ্লিকেশন এটা দূর করবেন না তার আগে অ্যান্টিবায়োটিকের যে কুফল সেটাকে দূর করবেন? অ্যান্টিবায়োটিকের কুফল দূর করলে জীবনী শক্তি যখন উজ্জীবিত হবে, প্রস্ফুটিত হবে, জীবনী শক্তি যখন সমস্ত স্ট্রং হবে, তখন দেখবেন তার দুর্বলতা কেটে গিয়ে সে সবল হবে। সবল হয়ে দেখা দেবে এই প্রশ্নের সমস্যা কিন্তু আস্তে আস্তে দূর হবে। এখন রোগীর বক্তব্য, প্রায় 4 মাস থেকে 5 মাস আমি চিকিৎসা দিচ্ছি। তো কার্বোভেজ অ্যাপ্লাই করেছি 2 থেকে 7 বা 8 পর্যন্ত। তো এতে করে উনি 80% ভালো ছিলেন, দুর্বলতা একেবারেই নাই। কিন্তু 1 মাস মাঝখানে উনি ওষুধ বন্ধ করেছেন। বন্ধ করাতে দেখা গেছে প্রস্রাবে জ্বালা পড়া এবং প্রস্রাবের শেষে একটু রক্ত বের হওয়া, এবং স্ত্রীর সাথে সেক্সুয়াল ইন্টারকোর্স করলে সেই ক্ষেত্রে জ্বালা অনুভব বেশি করা। তখন আমার মনে পড়েছে যে আমি তো অ্যান্টিবায়োটিকের কুফল দূর করলাম, তার জীবনী শক্তি এখন উজ্জীবিত হয়েছে, বিশ্বসিত হয়েছে। এখন এই ক্যাথেটারের কারণে ইনফ্লামেশন আফটার ক্যাথেটারাইজেশন, এই যে ক্যাথেটারাইজেশনের ফলে তার ইনফ্লামেশন দেখা দিয়েছে। রেপার্টরিতে আপনারা সম্ভবত 4টা মেডিসিন দেখবেন, তার মধ্যে স্টাডিসেরিয়া একটি মেডিসিন, খুব চমৎকার কার্যকরী একটি মেডিসিন। আমি স্টাডিসেরিয়া আজকে অ্যাপ্লাই করেছি। আমি বললাম আপনার এই সমস্যা 1 সপ্তাহ থেকে 2 সপ্তাহের মধ্যে অনেকটা চেঞ্জ আসবে। আমি যদিও কার্বোভেজ পূর্বের মেডিসিন দিয়েছি সাথে, কিন্তু এই কুফলটা দূর না করলে এই পেশেন্টকে কমপ্লিটলি কিওর করা যাবে না। তাহলে অ্যালোপ্যাথিক ওষুধের কারণে, স্টেরয়েডের কারণে, অ্যান্টিবায়োটিক্সের কারণে, অথবা সাইকোট্রপিক্স যে মেডিকেশন গুলো আছে, এইগুলো নেওয়ার ফলে দেখবেন রোগীকে আরোগ্য করা অত্যন্ত কঠিন। অথবা আমরা রিপিটেড ভ্যাকসিনের কারণে, রিপিটেড ইনফেকশনের কারণে যারা বারবার কানের প্রদাহে ভুগতে থাকে, যারা ইউটিআইতে সাফার করতে থাকে, প্রস্রাব সংক্রান্ত সমস্যা, ইউরিনারি সংক্রান্ত সমস্যায় সাফার করে, দীর্ঘদিন পর্যন্ত এটা চলতেই থাকে, এটা কিন্তু ভালো হওয়া অত্যন্ত কঠিন। রিপিটেড ভ্যাকসিনেশনের ফলে অথবা ইনফেকশন যাদের বারবার হয়,
এগুলোর চিকিৎসা নিতে গিয়ে দেখা যাবে যে আরো বেশি কুফল দেখা দিচ্ছে। তাহলে কোন কারণে মানে কখন কোন প্রশ্ন আরম্ভ হচ্ছে, রোগে আক্রান্ত হচ্ছে, সেটা আমাদের অপরদিকে এনভায়রনমেন্টাল যে স্ট্রেস থাকে, মেন্টাল আর ইমোশনাল ট্রমা। যেমন আপনি যেই পরিবারে বসবাস করতেছেন, এখন ওই পরিবারের সন্তান অথবা ওই পরিবারে আপনি গার্ডিয়ান বাবা অথবা মা দায়িত্ব পালন করতেছেন। দায়িত্ব পালন করতে গিয়ে আপনার বিভিন্ন সাইড থেকে মানসিক টর্চার যদি আসতে থাকে, তখন কিন্তু আস্তে আস্তে এই ট্রমা আস্তে আস্তে রোগের রূপ নেবে। মেন্টাল ট্রমা যখন এইভাবে দীর্ঘদিন চলতে থাকবে, একটা পর্যায়ে অসুস্থ হবে। এখন আপনি হিস্ট্রি নিয়ে ইংলিশে এখন একটা মেয়ের অ্যাপ্লাই করলেন অথবা পশ্চিমে অ্যাপ্লাই করলেন, বা যে ইংলিশে সিমটম আসে সেটা অ্যাপ্লাই করলেন। অ্যাপ্লাই করে দেখা গেছে তার কিছু সিমটম দূর হচ্ছে, বাট কমপ্লিটলি তাকে ভালো করা সম্ভব হচ্ছে না। এখন স্বামী কর্তৃক স্ত্রী, স্ত্রী কর্তৃক স্বামী, কেউ কারো দ্বারা যদি এইভাবে অত্যাচারিত, নির্যাতিত, নিষ্পেষিত হতে থাকেন, আপনি যতই ওষুধ দিতে থাকেন না কেন, কখনোই তাকে কেউ করা সম্ভব হবে না। সম্ভব হবে? সম্ভব হবে। যেই কারণ রোগ সৃষ্টি হচ্ছে সেই কারণ দূর করতে হবে, তাহলে তাকে দেখবেন প্রপারলি কেউ করা সম্ভব হবে। সম্মানিত চিকিৎসক বলতে অলরেডি 11টা বেজে গেছে। আমি আলোচনা আসলে দীর্ঘায়িত করতে চাচ্ছি না। সকলকে ধন্যবাদ জানিয়ে সকলের সুস্বাস্থ্য কামনা করে আজকের সংক্ষিপ্ত আলোচনা এখানে শেষ করছি। আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। প্রশ্ন থাকলে আপনারা প্রশ্ন করতে পারেন। ধন্যবাদ আমাদের প্রিয় স্যার ডক্টর নাসিরউদ্দিন স্যার। উনি খুব সুন্দর এবং সুশৃঙ্খল কিছু দিক নির্দেশনা দিয়েছেন, এবং প্র্যাকটিক্যাল যে পেশেন্ট দেখার যে নিয়ম এবং উনি যেভাবে সাকসেস হয়েছেন, এই বিষয়গুলো আমাদের মাঝে সুন্দরভাবে তুলে ধরেছেন। আশা করি আমরা সবাই উপকৃত হব। এখন আমাদের মাঝে হামিমুদ্দিন ভাইকে কিছু বলার জন্য বিশেষভাবে অনুরোধ করছি। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমরা আজকে যে আলোচনা শুনলাম ডক্টর নাসিরউদ্দিন ভাইয়ের কাছ থেকে, এর উপরে আপনারা কিছু সংযোজন করতে চান কেউ? না হলে আমরা প্রশ্নোত্তর পর্বে চলে যাব। কারো কোনো কিছু সাথে সংযোজন করার আছে? যদি না থাকে আমরা প্রশ্নোত্তর পর্বে যেতে চাই। কারো প্রশ্ন আছে কিনা? প্রশ্ন থাকলে আপনারা কাইন্ডলি হ্যান্ড রাইজ করেন, আমরা ডেকে নিচ্ছি। কারো যদি কোনো প্রশ্ন থাকে আপনারা হ্যান্ড রাইজ করেন, আমরা ডেকে নিচ্ছি। তার আগে আমি একটা অ্যানাউন্সমেন্ট, তা হচ্ছে আগামী 8 তারিখ শুক্রবার আমাদের ন্যাশনাল হোমিওপ্যাথিক ডক্টরস ফোরামে রাতের আয়োজনে, রাতের ক্লাসে আমাদের আলোচক হিসেবে থাকবেন ডক্টর অমরনাথ চক্রবর্তী স্যার। পেলিয়েশন, সাপ্রেশন অ্যান্ড কিউর পার্ট 2 এর উপরে আলোচনা করবেন ডক্টর অমরনাথ চক্রবর্তী স্যার, কলকাতা। আপনারা অনেকেই হয়তো চেনেন, আপনারা ওই দিন অবশ্যই থাকবেন ইনশাআল্লাহ। এরপরে আমাদের আজকের আলোচকের যে ডক্টর নাসিরউদ্দিন ভাই যে আলোচনা করলেন, এর উপরে আপনাদের কোনো প্রশ্ন আছে কিনা? ডক্টর আকবর হোসাইন, আপনি হ্যান্ড রাইজ করেছেন, আপনাকে প্রশ্ন করার জন্য অনুরোধ করছি। ডক্টর আকবর হোসাইন, আপনি প্রশ্ন করবেন। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। স্যার যে আলোচনা করলো সেখানে স্যার যেটা বলছে যে কোনো ক্ষেত্রে সাপ্রেশন হইলে সেক্ষেত্রে বর্তমান যে রোগ লক্ষণ নিয়ে আসবে রোগীকে, আমাদের কি এদের উপর ট্রিটমেন্ট করতে হবে নাকি এদের সাপ্রেশন হয়ে গেছে তার উপর ট্রিটমেন্ট করতে হবে? এটা আমি একটু ক্লিয়ার জানতে চাই। জি ধন্যবাদ। আর কিছু? জি আপনাকে ধন্যবাদ। আপনি কোশ্চেন করেছেন যে পেশেন্ট যে সিমটম নিয়ে আসছেন, প্রেজেন্ট কমপ্লেইন্টস,
এবং পাস্ট কমপ্লেইন্টস সেটা সাপ্রেশন আছে, এবং প্রেজেন্ট কমপ্লেইন্টস হয়তো সেটা জ্বর, মাথা ব্যথা, এক্সট্রা যে রোগের নামে যেটাই হোক না কেন এটা দেখা দিচ্ছে। এখন অতীতের তা আগে চিকিৎসা করবো না প্রেজেন্ট কমপ্লেইন্টস এর আগে চিকিৎসা করবো? কোশ্চেন তো এটা, তাই না? জি স্যার, জি স্যার। ওকে, ফাইন। তো প্রেজেন্ট কমপ্লেইন্টস যেটা, সেটা অবশ্যই আগে চিকিৎসা করতে হবে, কারণ কনস্টিটিউশনাল ট্রিটমেন্ট, মাইজমেটিক ট্রিটমেন্ট আপনি পরে করবেন। সাপোজ কেউ জ্বরে আক্রান্ত অথবা ডায়রিয়াতে আক্রান্ত, আর ক্রনিকেরই উচ্ছ্বাস হিসাবে অ্যাকিউট ম্যানিফেস্টেশন আসে, অ্যাকিউট ডিজিজ দেখা দেয়। তো সেই ক্ষেত্রে অবশ্যই আপনি অ্যাকিউট ডিজিজকে গুরুত্ব প্রদান করে আপনি তাকে এই ডায়রিয়াতে সাফার করতেছে, কলেরাতে সাফার করতেছে, কলেরা কি সময় দেয়? সময় দেয় না। ডায়রিয়া হলে আপনি যদি বলেন যে ডায়রিয়া বাদ থাকুক, আপনার পূর্বে যে হাঁপানি এটা আগে চিকিৎসা করেন, এটা হলো নির্বুদ্ধিতা। অবশ্যই তাকে প্রেজেন্ট কমপ্লেইন্টস অনুযায়ী তাকে চিকিৎসা দিতে হবে। এখন প্রেজেন্ট কমপ্লেইন্টস যদি খুবই স্ট্রং না হয়, যেমন হালকা পায়ে ব্যথা অথবা খুব মেজর সমস্যা না, সেই ক্ষেত্রে অবশ্যই তার অবস্থা বুঝে ব্যবস্থা দিতে হবে। সেই ক্ষেত্রে মাইজমেটিক ট্রিটমেন্ট দিবেন, অথবা তার ইনস্টিটিউশনাল ট্রিটমেন্ট দিবেন, গভীর ক্রিয়াশীল রেমেডি দিবেন না কম গভীর ক্রিয়াশীল রেমেডি দিবেন। সকল অবস্থায় সকল পেশেন্টকে সুনির্বাচিত মেডিসিন হলেও অনেক সময় দেওয়া সম্ভব হয় না। তো কেন দেওয়া সম্ভব হয় না সেটা ডিপেন্ড করে তার ভাইটাল ফোর্স, তার জীবনী শক্তি, এটা ডিপেন্ড করে, ঠিক আছে? তার সেনসিটিভিটি ডিপেন্ড করে, ঠিক আছে? জি, সম্ভবত উত্তর পেয়েছেন। জি স্যার, থ্যাংক ইউ। জি, আর কারো কোনো প্রশ্ন আছে? আর কারো কোনো প্রশ্ন আছে? আপনাদেরকে প্রশ্ন করার জন্য অনুরোধ করছি। আর আমাদের ন্যাশনাল হোমিওপ্যাথিক ডক্টরস ফোরামে আপনারা অ্যাড হতে চাইলে আপনারা মেসেজ বক্সে আপনাদের নাম এবং মোবাইল নাম্বার দিয়ে আমাদের সহযোগিতা করতে পারেন। আমাদের প্রত্যেকটা ক্লাসের রেকর্ডিং আমাদের গ্রুপে পোস্ট করা হয়। আগামীকাল হয়তো আমাদের এই ক্লাসটার রেকর্ডিং পোস্ট করা হবে, আপনারা রেকর্ডিং আমাদের গ্রুপে পেয়ে যাবেন। সেজন্য আমাদেরকে আপনাদের নাম আর মোবাইল নাম্বার আপনারা মেসেজ বক্সে দিয়ে রাখেন, হোয়াটসঅ্যাপ নাম্বার। আর কারো কোনো প্রশ্ন আছে? যদি প্রশ্ন না থাকে আমি অনুরোধ করব, এখানে আজকে সিনিয়র ডক্টর হিসেবে অনেকেই ছিলেন। আমাদের ইন্ডিয়া থেকে ডক্টর নীলকমল বর্মন স্যার ছিলেন, অনেক টাইম পর্যন্ত ছিলেন, পরে উনি বের হয়ে গিয়েছেন। আচ্ছা, এখানে আমাদের হাফেজ রফিকুল ইসলাম আছেন। ডক্টর হাফেজ রফিকুল ইসলাম, আপনি কিছু বলতে চান? ডক্টর হাফেজ রফিকুল ইসলাম, আপনি ভালো আছেন? শুনতেছেন? রফিক ভাই আপনি শুনতেছেন? আপনি আনমিউট করেছেন বাট কথা শোনা যাচ্ছে না। আচ্ছা, ডক্টর রতন কুমার কুন্ডু স্যার আছেন ইন্ডিয়া থেকে সম্ভবত। হ্যাঁ আছি। ক্লাসে তো ছিলেন। আমাদের ক্লাসের ব্যাপারে আপনার কোনো মন্তব্য আছে? ক্লাস কেমন হলো? ক্লাসটা ভীষণ ভালো হয়েছে, সব রকম নিয়ে ডিসকাস হয়েছে, এটা মনোচ্ছুত প্রাণোজ্জ্বল বক্তব্য শুনলাম। জি, শুকরিয়া। আমাদের সাথে আছেন ডক্টর মকসুদ বিল্লাহ ভাই, মেডিকেল অফিসার, ইবনে সিনা মেডিকেল কলেজ হসপিটাল, কল্যাণপুর। ডক্টর মকসুদ বিল্লাহ ভাই, আপনাকে ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। অনেক ব্যস্ততার মাঝে। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। দেখা যাচ্ছে আপনাকে। ভিডিও ওপেন করেছি। দেখা যাচ্ছে কিন্তু আমি তো প্রোগ্রামে ফুল টাইম ছিলাম না, হ্যাঁ, দেখার জন্য। জি যতটুকু শুনছি আলহামদুলিল্লাহ অত্যন্ত ব্যক্তি ভালো শুনলাম। জি, সব শুনতে পারলে হয়তো আরো ভালো মন্তব্য করা যেত। এরকম আলোচনা
হওয়া দরকার, যাতে আমরা সবাই বেশি উপকৃত হতে পারি। ধন্যবাদ। জি শুকরিয়া, শুকরিয়া। আসসালামু আলাইকুম। আচ্ছা, আপনারা আর কেউ কিছু বলতে চান? যদি না বলতে চান আমাদের ক্লাস আমরা শেষ করব। আমি হামিদ ভাই রাত হয়েছে, আর আমাদের সকালে একটা ক্লাস হয়, সকাল 6টা থেকে আমরা শুরু করি। ডক্টর পয়েন্টে একটা ক্লাস হয়, বিশেষ করে পলিক্রেস রেমেডির উপরে কম্পারেটিভ ডিসকাশন করা হচ্ছে আগামী দিন সকাল 6টা থেকে 7টা পর্যন্ত, 7:30। 14তম পর্ব নিয়ে আমরা আলোচনা করবো। 14তম পর্ব, সেখানে কম্পারিজন করবো ইগনেশিয়া, মেটামিওর, সুপ্রিয়া, সালফার, কোন মেডিসিনের বা কোন মেডিসিন আসে, কোনটা অ্যাপ্লিকেবল সে বিষয়ে। জি আপনাকে ধন্যবাদ। বিষয় হচ্ছে আজকে আমাদের যিনি আলোচক ছিলেন, আমাদের উনি আলোচনা করেছেন লেভেলস অফ হেলথের উপরে, বিশেষ করে জর্জ পিথলকাস যে লেভেলস হেলথের 12টা লেভেল নিয়ে কথা বলেছেন। তো লেভেলস অফ হেলথের উপরে কিন্তু একদম A to Z আলোচনা করা হয় নাই, তবে কিছু ক্লু এখানে দেওয়া হয়েছে। আপনারা অবশ্যই স্টাডি করবেন লেভেলস অফ হেলথের উপরে। এরপর হ্যারিংসের ল অফ কিউর, এর মধ্যে যেই মানে কিউরের যে লগুলো আছে, বিশেষ করে রিভার্স অর্ডার নিয়ে অনেকগুলো কথা বলা হয়েছে, সাপ্রেশনের উপরে কথা বলা হয়েছে। এখানে একটি কথা বলে রাখা ভালো যে যদি আমরা সিলেকশন ঠিকভাবে না করতে পারি তাহলে কিন্তু আমাদের হোমিওপ্যাথিক মেডিসিনেও আমাদের কিন্তু রোগটা সাপ্রেসড হয়ে যায়। এই বিষয়টা আমাদেরকে মাথায় রাখতে হবে। আমরা মনে করতে পারি যে হোমিওপ্যাথিক ঔষধ সেফ, এখানে কোনো সাইড এফেক্ট নাই, এরকম অনেক কিছুই মনে করি, রোগীরাও মনে করে, আমরাও মনে করি, কিন্তু এটা ভুল। কোনো একটা এলিমেন্ট যদি তার পর্যাপ্ত পরিমাণ ক্ষতি করার সেরকম স্কোপ না থাকে, সে আরোগ্য করতে পারে না। আমাদের ঔষধগুলো কিন্তু এরকম, আপনার ঔষধের পয়জনাস ইফেক্টগুলো পড়লে দেখবেন যে আমাদের মেডিসিনগুলো কত বেশি পয়জনাস, মানে ক্রুড অবস্থায়। সো সে অবস্থায় প্রপারলি যদি সিলেকশন না করতে পারি, ঔষধ হোমিওপ্যাথিক ঔষধের মাধ্যমেও সাপ্রেশন হবে। আর যারা পেটেন্ট সিরাপ, তারপরে ট্যাবলেট, ক্যাপসুল এগুলো ইউজ করে তাদের ক্ষেত্রে তো কথাই নেই, তারা সবাই শুধু সাপ্রেশনই করছে। সেক্ষেত্রে আমরা ওয়েল সিলেক্টেড হোমিওপ্যাথিক মেডিসিন অ্যাকর্ডিং টু দ্য হোমিওপ্যাথিক ফর্মুলা আমরা প্রেসক্রিপশন করব ইনশাআল্লাহ। প্রথম দিকে একটু কষ্ট হলেও আমাদের সিনিয়র ডক্টরদের সাথে থাকলে, আলোচনা শুনলে আমাদের বিষয়গুলো আস্তে আস্তে আমাদের অবস্টেকলসগুলো কেটে উঠতে পারবো, আমরা ভালো করতে পারবো এবং প্রপার একজন আদর্শ হোমিওপ্যাথিক ডক্টর আমরা তৈরি হতে পারবো। আমি চাই এবং আমরা সকলেই চাই যারা আমাদের সাথে আছেন সকলেই আদর্শিক হোমিওপ্যাথিক ডক্টর হিসেবে নিজেদেরকে এস্টাবলিশড করেন, হোমিওপ্যাথিক রুলস রেগুলেশন মেনটেন করে আমরা ট্রিটমেন্ট করি এবং আমরা নিজেদের মাধ্যমে হোমিওপ্যাথিকে আরও সামনের দিকে এগিয়ে নিয়ে যাই। হোমিওপ্যাথির মাধ্যমে আমাদের রোগীদেরকে আইডিয়াল কিউর, যেটা ডক্টর হ্যানিম্যান অ্যাফ্রিজম নাম্বার 2 বলেছেন, সেই র্যাপিড, জেন্টেল অ্যান্ড পার্মানেন্ট রেস্টোরেশন অফ হেলথের মাধ্যমে আমরা একটা রোগ আমরা সঠিকভাবে আরোগ্য করি। সেজন্য আজকে লেভেল অফ হেলথ যদি আপনারা স্টাডি করেন, ডক্টর নাসিরউদ্দিন ভাই বলেছেন, সেখানেও কিন্তু এই অ্যান্টিবায়োটিক বা আদার্স কীভাবে একটা রোগী কমপ্লিকেটেড হয়ে যায় এই বিষয়গুলো বলা হয়েছে। এবং লেভেল অফ হেলথের সাথে ডক্টর জর্জ পিথলকাস মেডিসিনের পোটেন্সি কেমন হবে সেই বিষয়েও কিন্তু ব্যাপক ধারণা দিয়েছেন। আমার মনে হয় আমরা বিষয়গুলো নিয়ে আরও বিস্তারিত স্টাডি করব এবং এগুলো নিয়ে আমাদের আরও আলোচনা হবে। এবং আপনাদেরকে অলরেডি বলেছি আগামী 8 তারিখ সাপ্রেশন, ভ্যালিয়েশন অ্যান্ড কিউরের উপরে আলোচনা হবে। আলোচনাগুলো আমরা যত বেশি শুনবো তত বেশি হোমিওপ্যাথির যে হোমিওপ্যাথিক আমাদের খুলে যাবে, অবজারভেশনাল ক্যাপাবিলিটি আমাদের বেড়ে যাবে এবং পেশেন্টকে হোমিওপ্যাথিক্যালি কিউর করার ক্ষেত্রে আমরা বেনিফিটেড হব। সবাইকে উদাত্ত আহ্বান জানাচ্ছি, আমরা সঠিক এবং প্রপার হোমিওপ্যাথ হই, আমরা হোমিওপ্যাথ হয়ে মানুষকে আমরা সঠিক সেবা দিই। সেই জন্য আমাদের প্রচেষ্টা, ন্যাশনাল হোমিওপ্যাথিক ডক্টরস ফোরামের প্রচেষ্টা অব্যাহত থাকবে। আপনারা আমাদের সাথেই থাকবেন আশা করছি। এবং আমাদের প্রত্যেক মঙ্গলবার এবং শুক্রবার রাত 10টা থেকে ক্লাস হয়, তবে আগামী শুক্রবার অমরনাথ স্যারের ক্লাসটা প্রত্যেক সপ্তাহেই
মানে মাসে একটা করে ক্লাস হবে, সেটা রাত 10:30 থেকে। আপনারা সকলেই যুক্ত হবেন। সবাইকে আবারও ধন্যবাদ জানাচ্ছি, মোবারকবাদ জানাচ্ছি আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা এখানেই শেষ করছি। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ধন্যবাদ সবাইকে, হামিম ভাইকে এবং আজকের আলোচক যিনি ছিলেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এটা দেখছো না, আমার সবচেয়ে ভালো লাগে যে থাইরয়েড গ্ল্যান্ডের যেটা খুলেছিল, অপারেশন করতে হবে, ওটা স্যার পূজা দিয়ে ওপেন করলেন, যেটা মুখটা বেরিয়ে পুষটা বেরোলো। তারপরে পূজার পরে আর সামান্য একটু ছিলেন, সেটা সালফার দিলেন, দেওয়ার পরে একবারে বেরিয়ে গেল। তারপরে